আপনার বমি লাগছে, ব্লাড প্রেশার বাড়লো, অ্যানিমিয়া হলো। ফার্স্ট খুব তাড়াতাড়ি যদি একটা 24 ঘন্টার মধ্যে ইউরিন আউটপুট কমে যায়, 400 ml কম ইউরিন বা অলিগুরিয়া বা একদম ইউরিন হলো না, অ্যানিউরিয়া, এটা আপনাকে হঠাৎ করেই আসে। সাধারণত এগুলো শক, সেপসিস বা বড় একটা হার্ট অ্যাটাক বা বড় সার্জারি বা পলিট্রমা এসবের পরে হয়, ডায়রিয়া, ডিহাইড্রেশন এসবের জন্য হয়। ক্রনিক কিডনি ডিজিজ অনেক সময় নিঃশব্দে আসে। ক্রনিক কিডনি ডিজিজকে বুঝতে পারা বা প্রথম দিকে ধরা খুব ডিফিকাল্ট। কেএফটি টেস্টের জন্য যদি বলা হয় হাই রিস্ক পপুলেশন, ধরুন আপনার বংশে একটা ডায়াবেটিসের হিস্ট্রি আছে, আপনি ওবেজ, আপনার ডায়াবেটিস হয়নি কিন্তু হতে পারে, এইরকম অবস্থায় আপনার কেএফটি টেস্ট অ্যানুয়ালি অবশ্যই করা উচিত। আবার যদি আপনার ডায়াবেটিস থাকে, আপনার হাইপারটেনশন আছে, আপনি যদি একটা নির্দিষ্ট অটোইমিউন ডিজিজের পেশেন্ট হয়, তাহলে আপনার সেই ফ্রিকোয়েন্সিটা অনেক ঘন ঘন করতে হবে। তাহলে যারা হাই রিস্ক পপুলেশন বলতে আমি বলছি হাইপারটেনসিভ, ওবেজ, ওভারওয়েট, ফ্যামিলি হিস্ট্রি যাদের ভালো না, তাদের অবশ্যই অ্যানুয়ালি একটা কিডনি ফাংশন টেস্ট করা উচিত। আর যদি দেখা যায় যে তারা নিজেই ডায়াবেটিসে আক্রান্ত বা হাইপারটেনশনে আক্রান্ত, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অফ টেস্টিং আর একটু বাড়াতে হবে। আজ আমরা কথা বলবো আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি নিয়ে এবং এর সাথে জড়িত বিভিন্ন সমস্যা নিয়ে। সহজ ভাষায় কিডনি কিভাবে কাজ করে, কেন সমস্যা হয় এবং কিভাবে আমরা সচেতন থেকে এই রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারি, সেই বিষয়গুলো নিয়েই থাকবে আমাদের আজকের আলোচনা। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর অর্পণ মণ্ডল। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি প্রফেসর ডাক্তার অর্পণ মণ্ডল, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে মেডিসিন বিভাগে কর্মরত রয়েছি। কথা বলবো কিডনি প্রবলেম নিয়ে, তাই প্রথমেই জানতে চাইবো কিডনি যে প্রবলেম হয়, কিডনি খারাপ হয়, এটা কি ধীরে ধীরে আমাদের শরীরে দানা বাঁধে নাকি আগের থেকেই কিছু একটা হয়? হ্যাঁ, কিডনির দুরকমভাবে সমস্যা নিয়ে আসতে পারে। একটাকে আমরা একেআই বা অ্যাকিউট কিডনি ইনজুরি বলি, যেখানে হঠাৎ করে আপনার ইউরিন আউটপুট কমে গেল, আপনার অ্যাজোটেমিক সিমটমস বলি, আপনার বমি লাগছে, ব্লাড প্রেশার বাড়লো, অ্যানিমিয়া হলো। কিন্তু ফার্স্ট খুব তাড়াতাড়ি যদি একটা 24 ঘন্টার মধ্যে ইউরিন আউটপুট কমে যায়, 400 ml কম ইউরিন বা অলিগুরিয়া বা একদম ইউরিন হলো না, অ্যানিউরিয়া, এটা আপনাকে হঠাৎ করেই আসে। সাধারণত এগুলো শক, সেপসিস বা বড় একটা হার্ট অ্যাটাক বা বড় সার্জারি বা পলিট্রমা এসবের পরে হয়, ডায়রিয়া, ডিহাইড্রেশন এসবের জন্য হয়। ক্রনিক কিডনি ডিজিজ অনেক সময় নিঃশব্দে আসে। ক্রনিক কিডনি ডিজিজকে বুঝতে পারা বা প্রথম দিকে ধরা খুব ডিফিকাল্ট, কারণ ইউরিনারি যে সিমটমগুলো, যে পেচ্ছাপ কমে গেছে, পেচ্ছাপে জ্বালা করছে বা পেচ্ছাপে রক্ত এলো, এগুলো যত সহজে একটা মানুষ নোটিস করবে, ইউরিনের আউটপুট ঠিক থাকলে বা বরং ইউরিন বেশি হচ্ছে, এটাকে সে সেরকম করে নোটিস করে না। আর ক্রনিক কিডনি ডিজিজের ইনিশিয়াল ইউরিনারি সিমটমস খুব কম, তাতে যে পেচ্ছাপ কমে গেল বা পেচ্ছাপ লাল হলো, এগুলো হয় না। সেই জন্য অনেক ক্ষেত্রেই ক্রনিক কিডনি ডিজিজ নিঃশব্দেই প্রেজেন্ট করে। কিডনি প্রবলেম হলে কি কি লক্ষণ দেখা দেয়, মানে পার্টিকুলার কোনো উপসর্গ কি রয়েছে? হ্যাঁ, এটা কোশ্চেন ভালো। নন স্পেসিফিক সিমটমস বা অনির্দিষ্ট কিছু সিমটমস দিয়ে যেমন শুরু হতে পারে, তেমনি শেষের দিকে অনেক একদম ফ্র্যাঙ্ক সিমটমস নিয়েও কিডনি ডিজিজ আসতে পারে। অনির্দিষ্ট বা নন স্পেসিফিক সিমটমসের মধ্যে অ্যানোরেক্সিয়া, ক্ষুধামান্দ, ওয়েট লস, ওজন কমে যাওয়া, অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এগুলো একটা কিডনি রোগীর ইনিশিয়াল সিমটমস হতে পারে। কিন্তু পরে যদি দেখা যায় যে তার ওজন বাড়ছে মানে তার ভলিউম ওভারলোড হচ্ছে, সে জল জমিয়ে ফেলছে, তাহলে হাত পা ফুলবে, সেই জল তার পেটে জমবে, লাংসে জ্বলবে, হার্টে জমবে, তাহলে একটা হার্ট ফেলিওর নিয়েও প্রেজেন্ট করতে পারে। লাং ইডিমা বা পালমোনারি ইডিমা ক্যান বি অ্যানাদার প্রেজেন্টেশন অফ কিডনি ডিজিজ। তাছাড়া অ্যানিমিয়া একটা ইম্পর্ট্যান্ট কিডনি ডিজিজের লক্ষণ। অনেকগুলো রোগ যেগুলো আলটিমেটলি সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে পরিণত হয়, তখন আমাদের যে কিডনি, তার এরিথ্রোপয়েটিন তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলে। সেই জন্য আমাদের একটা অ্যানিমিয়া হয়, সেই আনএক্সপ্লেন্ড অ্যানিমিয়া। হাইপারটেনশন, এই হাইপারটেনশন নিয়ে একটু বলার আছে। যেমন মুরগি আগে না ডিম আগে বলা খুব মুশকিল। একটা কিডনি খারাপ হয়ে গেলে
হাইপার টেনশনের জন্য খারাপ হলো না কিডনি খারাপ বলে এখন আর হাইপার টেনশনটা কন্ট্রোল করা যাচ্ছে না, এটা ডিসাইড করা বেশ ডিফিকাল্ট। তাহলে হাইপার টেনশন যেমন রিস্ক ফ্যাক্টর ফর কিডনি ডিজিজ, তেমনি হাইপার টেনশন একটা মানে একটা কিডনি ডিজিজের একটা কমপ্লিকেশনসও। তাহলে হাইপার টেনশন, অ্যানিমিয়া, হাত মুখ ফুলে যাওয়া, ক্ষুধামান্দ, ওয়েট লস, এইগুলোই প্রধানত কিডনি রোগের লক্ষণ। আর কিডনি রোগের কিছু কিছু অন্যান্য লক্ষণের মধ্যে যেরকম আছে পেচ্ছাপের সঙ্গে রক্ত আসা বা হিমাচুরিয়া, খুব পেনফুল বা ডিসুরিয়া, জ্বালা করছে পেচ্ছাপে বা পেচ্ছাপের আর্জেন্সি খুব পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি, হেজিটেন্সি, করতে গিয়ে পরিষ্কার করতে পারছে না, ফ্রিকোয়েন্সি বারবার যাচ্ছে, এগুলো একটা ইউরিনারি সিমটমস হতে পারে। লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন বা ব্লাডার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, প্রস্টেট বা ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস, এইগুলো নিয়েও আসতে পারে। লো ব্যাক পেন নিয়েও আসতে পারে। অনেক সময় দেখা যায় ইউরিনের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এটা কি উদ্বেগের বিষয়? আমাদের চেম্বারে অনেক পেশেন্টই আসে ক্লিনিকে, এসে বলে আমার ডাক্তারবাবু সকালবেলা এরকম পেচ্ছাপ হলুদ হয়ে যাচ্ছে। এগুলো ততটা চিন্তার নয়, একটু জল কম খেলে বা ডিহাইড্রেশন হলে পেচ্ছাপের রং হলুদ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি এই কালারটা আপনি ভালো করে জল খেলেন তথাপি চেঞ্জ হয়নি, একই রকম ডার্ক থাকছে, তাহলে আপনার একটা ইউরিনের টেস্ট করা উচিত। পেচ্ছাপের রঙের মধ্যে প্রধানত 3টি বা 4টি কথা এখানে বলার। হিমাচুরিয়া বা পেচ্ছাপে যদি রক্ত আসে, তার মানে একটা 10 থেকে 20 ml এর ব্লাড কিন্তু ব্লিডিং কিন্তু 1 লিটারের ইউরিনকে কালার চেঞ্জ বা হিমাচুরিয়ার কালার দিয়ে দিতে পারে। তাহলে একটা ব্লিডিংয়ের কারণ তো একটা কিডনি ডিজিজের একটা ব্লিডিং অন্যতম কারণ। হিমাচুরিয়া বা কালার চেঞ্জের রক্তের মতো রং যদি দেখি, সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা আবার যদি পেনফুল হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট করে মোটামুটি একটা ইনফেক্টিভ বা স্টোন বা স্ট্রিকচার, তার প্রগনোসিসগুলো ফেভারেবল। কিন্তু পেনলেস হিমাচুরিয়া বা যন্ত্রণাবিহীন রক্ত যাচ্ছে পেচ্ছাপের, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ট্রানজিশনাল সেল সিএ বা ব্লাডার ক্যান্সারের একটা লক্ষণ। তাহলে হিমাচুরিয়া একটা ইম্পর্টেন্ট। তাছাড়া পাইউরিয়া বলি আমরা, ইউরিনে যদি পার্সেল ফ্র্যাঙ্ক আসে, তাহলে সে হোয়াইট কালার ইউরিনও হতে পারে, সেটা একটা ইনফেক্টিভ বা ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিসের লক্ষণ হতে পারে। তাছাড়া ইউরিনের কালার হোয়াইট হতে পারে, মিল্কি হোয়াইট হতে পারে, কাইলুরিয়া বলি আমরা। কিছু কিছু বিশেষ রোগে এরকম কাইলস আসে। আর ইউরিন খুব কমন কিছু কিডনি ডিজিজে ফ্রদি বা বালবি হয়, সেগুলো কীরকম না, যেগুলোতে প্রোটিনুরিয়া বা নেফ্রোটিক সিনড্রোম এই ধরনের রোগী যাদের, তাদের ইউরিনারি লস অফ অ্যালবুমিন ইজ সো হিউজ যে তাদের একটা রকম ফ্রদি বা বাবলি একটা ইউরিন হয়। এইগুলোই প্রধানত ইউরিনের কালার চেঞ্জ যেগুলো দেখে আমরা বলি। তাছাড়া কিছু কিছু নির্দিষ্ট ইউরিনারি চেঞ্জ থাকে, সেগুলো খুব অ্যাটিপিক্যাল। হিমাচুরিয়া, পাইউরিয়া, কাইলুরিয়া আর ফ্রদি, এই রকম আমাদের কালার চেঞ্জ দেখে ইউরিনের রোগ থেকে আমরা কিডনি ডিজিজ সম্পর্কে একটা ধারণা করতে পারি। আপনি যেরকম বললেন যে কিডনির সমস্যা হলে যে কোনো জায়গা ফুলে যেতে পারে, তো যে কোনো জায়গা ধরুন পা বা মুখ ফুলে গেলে কি মানে এটাই ধরে নেব যে কিডনি এক প্রকার অকেজো হয়ে যাওয়ার একটা সময় এসে গেছে? অনেকটা তাই, আবার অনেকটা পুরোটা নয়। কীরকম না, আমাদের এই ভলিউম ওভারলোড বা যখন আমাদের এই ছাঁকনির ফিল্ট্রেশনের প্রবলেম হয়, প্রোটিন যখন বেশি বেরিয়ে যায়, তখন আমাদের ফ্লুইডগুলো এক্সট্রাসেলুলার স্পেসে যখন জমা হয়, তাহলে আমাদের চোখ ফুলে যাওয়াটা ভালো লক্ষণ নয়। একটা কিডনি ডিজিজকে সাপোর্ট করে পা ফুলে যাওয়া। আবার অ্যাজ এ হোল অ্যানাসার্কা বলি, সমস্ত শরীর যদি ফুলে যায়, সেটা একটা কিডনি ডিজিজ, প্রধানত প্রোটিন লুজিং একটা প্যাথোলজির কথা সাপোর্ট করে, যেমন নেফ্রোটিক সিনড্রোম। কিন্তু আরও অনেক কারণেই আমাদের পা হাত মুখ ফুলতে পারে, যেমন কনজেস্টিভ হার্ট ফেলিওর, হার্টের কোনো ফেলিওরে যদি ক্রনিক থাকে পেশেন্ট, তার ফুলতে পারে। ক্রনিক লিভার বা সিরোসিস যাদের অ্যালবুমিন তৈরি হয় কম, তাদেরও এরকম অ্যাসাইটিস বা তাদেরও এরকম পা মুখ ফুলতে পারে। তবে চোখ মুখ ফুলেছে, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ফোলা বন্ধ হচ্ছে না, বন্ধ হয়ে আছে, পা ফুলেছে, অবশ্যই তার প্রথমেই মাথায় আসা উচিত যেটা নেফ্রোটিক সিনড্রোম বা নেফ্রাইটিক সিনড্রোমের কোনো প্রেজেন্টেশন নয়। তো অনেকে বলে শুনেছি যে কিডনির প্রবলেম হলে কোমরে এবং পেটে প্রচণ্ড ব্যথা হয়। হ্যাঁ, অনেকগুলো কিডনি রোগ, কিডনি আমাদের পেছনের দিকে থাকা একটা অর্গান, ফ্ল্যাঙ্কে থাকে। তাহলে ফ্ল্যাঙ্কের পেন, সেগুলো সাধারণত যদি এরকম কস্টোভার্টিব্রাল জাংশনগুলোতে হয় বা রেনাল অ্যাঙ্গেল বলি, সেই জায়গাতে যদি পেন হয়, সেগুলো অনেকগুলো কিডনি ডিজিজেই পাওয়া যায়। প্রধানত নেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, কিছু কিছু ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, কারো কারো স্টোন, কারো কারো স্ট্রিকচার,
কারো কারো রেনাল মাস বা কার্সিনোমা এগুলোও পেনফুল হতে পারে, লয়েন পেন নিয়ে আসে। তাহলে পেটের ব্যথার একটা অন্যতম কারণ কিন্তু কিডনির দোষ হতে পারে, নেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস ইত্যাদিগুলো। এই যে যারা কিছু হলেই অ্যান্টিবায়োটিক তারপর পেন কিলার দোকান থেকে কিনে খাচ্ছে, এর ক্ষেত্রেও কি একটা কিডনির প্রবলেম হতে পারে? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকের পরিপ্রেক্ষিতে, কারণ আমরা একটা রোগের কথা জানি, এতদিনে সেটা অনেকে জেনেও গেছে, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। ওভার দ্য কাউন্টার বা অনেক অকারণে এনসেড বলি, ব্যথার বড়ি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এই সব ওষুধগুলো দীর্ঘমেয়াদী খেলে কিন্তু কিডনির একটা টিবিলো ইন্টেস্টিসিয়াল ডিজিজ বলে একটা রোগ হয়, এটা খারাপ রোগ। তাহলে অনেক ক্ষেত্রেই ওভার দ্য কাউন্টার এইসব ব্যথার বড়ি বা ব্যথার ট্যাবলেট, কিছু কিছু অকারণ অ্যান্টিবায়োটিক, সেফেলোস্পোরিন, অ্যালোপিউরিনল, তারপরে কুইনোলোন, অ্যামিনোগ্লাইকোসাইডস, এইগুলো কিছু কিছু নির্দিষ্ট ড্রাগ আছে যারা ডাইরেক্টলি কিছুটা অ্যালার্জিক ফেনোমেনা করে কিডনি ড্যামেজ করতে পারে। তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই ওষুধ খাওয়া উচিত নয়। ওভার দ্য কাউন্টার ওষুধ এখন অনেক কিছুর রিস্ক ফ্যাক্টর, হাইপার টেনশন করে, হাইপার টেনশন থেকে আবার কিডনি ইঞ্জুরিটা ডাইরেক্টলি রিলেটেড। তাহলে পেন কিলার তো একদমই নয়। যাদের কিডনির রোগ হওয়ার সম্ভাবনা আছে বা যারা হেলদি, তাদেরও একটা প্র্যাকটিস করা উচিত যে অকারণে আমরা কোনো পেন কিলার খাবো না। কাদের ক্ষেত্রে কিডনি রোগের ঝুঁকিটা একদম বেশি? গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিডনি রোগের ঝুঁকি সম্ভবত সব থেকে, যদি আমি একটার পর একটা বলি, সব থেকে বেশি যারা ওভারওয়েট, ওবেজ, যাদের হাইপার টেনশন আনকন্ট্রোল, 3 নম্বরে যারা ডায়াবেটিক ঠিকমতো কন্ট্রোলে নেই, লাইফস্টাইল যাদের খারাপ, আর যারা স্পেশালি কিছু হেরিডিটারি রোগ নিয়ে জন্মায়, যেমন অ্যাডাল্ট অটোজোমান ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, তাদের সেক্ষেত্রে খুব কশাস থাকতে হয়, অ্যানুয়াল চেক আপ করতে হয় 30 বছর হলেই। আর কিছু অটোইমিউন ডিজিজ আছে, যেমন তার মধ্যে প্রধানত এসএলই, তাছাড়াও কিছু কিছু রোগ আছে একটু রেয়ার, গুড পাস্চুর সিনড্রোম, এইসব রোগগুলোতে কিডনি ইনভলভমেন্ট একদম ডাইরেক্ট। তাহলে ডায়াবেটিস, ওবেসিটি, হাইপার টেনশন, লাইফস্টাইল এবং কিছু কিছু ফ্যামিলি হিস্ট্রি, যাদের জন্মগত বা বংশগত কারণে পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, তাদের জন্য স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দৈনন্দিন জীবনে কি কি পরিবর্তন করতে হয়? অনেকগুলো আমাদের মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রথম মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে বডি ওয়েট। ওজন কমাতে পারলে কিডনির স্বাস্থ্য ভালো হবে। কিডনি তো একটা আলাদা করে অর্গান নয়, একটা হারমোনিতে চলা অর্গান, যেখানে লিভার, কিডনি, হার্ট সব কিছুকে একসঙ্গে ভালো করে কাজ করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট বডি ওয়েটকে মেনটেন করা খুব ইম্পর্ট্যান্ট। ওজনের সঙ্গে কিডনি রোগের ডাইরেক্ট সম্পর্ক আছে। তাহলে ওজনকে নিয়ন্ত্রণ করা এটা একটা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। আরেকটি হচ্ছে হাইপার টেনশন। যদি কম বয়সে কারো হাইপার টেনশন হয়, সেই হাইপার টেনশনগুলোকে প্রাইমারি বা এসেন্সিয়াল হাইপার টেনশন না বলে তার অন্য কোনো কারণ আছে কিনা, রেনোভাস্কুলার বা রেনোপ্যারেনকাইমাল বা হাইপার অ্যালডোস্টেরনিজম জনিত কোনো বা ওবেসিটি জনিত কোনো হাইপার টেনশন কিনা, সেগুলো সার্চ করা উচিত। কম বয়সের হাইপার টেনশন হলে তাদের অবশ্যই একটা কালার ডপলার করে রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা দেখা উচিত। পটাশিয়াম, সোডিয়াম এইসব লেভেল পরীক্ষা করে জানতে হয়। তাহলে যেগুলো হাইপার টেনশন, তাদের যদি ঠিক মতো করে আমরা কন্ট্রোল করতে পারি, ওয়েট ম্যানেজ করতে পারি, এবং ডায়াবেটিসের যদি ঠিক টাইমে ঠিক ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারি, তাহলে অনেকটাই আমাদের কিডনি রোগকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। তাহলে প্রধানত ওবেসিটি, হাইপার টেনশন, ডায়াবেটিস, লাইফস্টাইল, এইগুলো, আর কিছু কিছু আমি বললাম বংশগত কারণে কিছু কিছু বংশগত কিডনি রোগ হয়, সেগুলো খুব খারাপ, কিন্তু সেগুলোতেও অ্যানুয়াল স্ক্রিনিং 30 বছর হয়ে গেলেই করা উচিত। স্যার, অনেক ক্ষেত্রে শুনেছি অনেকেই বলে জল কম খেলে বা জল না খেলে কিডনির প্রবলেম হতে পারে, এটা কি ঠিক? হ্যাঁ, আমাদের মতো এইরকম একটা হট হিউমিড কান্ট্রি, ট্রপিক্সে যে জায়গায় আমরা বসবাস করি, আমাদের তো সোয়েটস বা আমাদের ঘাম খুব বেশি। তাহলে আমাদের জলের রিকোয়ারমেন্ট একটা মিনিমাম 2 থেকে 3 লিটার। এবার কে কীরকম কাজ করে, কার কীরকম পরিশ্রম, কার কীরকম ঘাম, তার উপরে জলের হিসেবটা হবে। কিন্তু 2 থেকে 3 লিটার মোটামুটি আমাদের একটা নির্দিষ্ট পার ডে জল খাওয়া উচিত। আর যদি বেশি পরিশ্রম করি বা আউটডোরে আমাদের বেশি অ্যাক্টিভিটি থাকে, তাহলে সেটা 3 জায়গায় 3.5 লিটারও করতে পারা যায়। জল কম খেলে অবশ্যই রেনাল ফাংশন, পারফিউশন সবগুলোই খারাপ হয়। জল খাওয়াটা অত্যন্ত দরকারি। আবার একটা ধারণা আছে যে আমি সারাদিনে ডাক্তার 5 লিটার জল খাই, সেটারও কোনো বিজ্ঞানসম্মত
ব্যাখ্যা নেই, কারণ আপনার রিকোয়ারমেন্টটা সেরকমভাবেই নির্দিষ্ট হবে। আপনি কীরকম করে আপনি সোয়েট বা আপনি কীরকম পরিশ্রম করেন, আপনার কীরকম ঘাম হয়, আপনার কীরকম অ্যাক্টিভিটি, আপনার কীরকম মেটাবলিজম, আপনার কীরকম বডি ওয়েট, সব কিছুর ওপরে জলের একটা হিসাব। মোটামুটি রাফলি 2 থেকে 3 লিটার প্রতিদিন জল খেলেই যথেষ্ট। স্যার কেএফটি টেস্ট কতদিন অন্তর অন্তর করানো উচিত? কেএফটি টেস্টের জন্য যদি বলা হয় হাই রিস্ক পপুলেশন, ধরুন আপনার বংশে একটা ডায়াবেটিসের হিস্ট্রি আছে, আপনি ওবেজ, আপনার ডায়াবেটিস হয়নি কিন্তু হতে পারে, এইরকম অবস্থায় আপনার কেএফটি টেস্ট অ্যানুয়ালি অবশ্যই করা উচিত। আবার যদি আপনার ডায়াবেটিস থাকে, আপনার হাইপারটেনশন আছে, আপনি যদি একটা নির্দিষ্ট অটোইমিউন ডিজিজের পেশেন্ট হয়, তাহলে আপনার সেই ফ্রিকোয়েন্সিটা অনেক ঘন ঘন করতে হবে। তাহলে যারা হাই রিস্ক পপুলেশন বলতে আমি বলছি হাইপারটেনসিভ, ওবেজ, ওভারওয়েট, ফ্যামিলি হিস্ট্রি যাদের ভালো না, তাদের অবশ্যই অ্যানুয়ালি একটা কিডনি ফাংশন টেস্ট করা উচিত। আর যদি দেখা যায় যে তারা নিজেই ডায়াবেটিসে আক্রান্ত বা হাইপারটেনশনে আক্রান্ত, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অফ টেস্টিং আর একটু বাড়াতে হবে। স্যার আপনি খাদ্যাভ্যাসের ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, খাদ্যাভ্যাস হচ্ছে সবথেকে প্রতিদিনের একটা অভ্যেস। তাহলে এই অভ্যেসটা যত সুষম, যত শালীন, যত সুশৃঙ্খল, তত আপনি ভালো থাকবেন। খাদ্যাভ্যাসের ওপর শুধু কিডনির স্বাস্থ্য নয়, সমস্ত কিছু মানসিক থেকে হার্টের স্বাস্থ্য, ব্রেনের স্বাস্থ্য, লিভারের স্বাস্থ্য, কিডনির স্বাস্থ্য, সব মিলিয়ে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন যদি একটি স্বাস্থ্যকর জীবনযাপন করেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে সংযুক্ত থাকেন। প্রথমত কিডনির স্বাস্থ্য রক্ষা করতে গিয়ে আলাদা কোনো স্বাস্থ্যকারীর ব্যাপার নেই, শুধু জানতে হবে আমাদের সোডিয়াম কমাতে হবে। সোডিয়াম মানে সল্ট। প্রতিদিনের সল্ট যেন 1 চামচ বা 5 গ্রামের বেশি না হয়, এটা একটা ইম্পর্ট্যান্ট। আমরা সেই রকম খাবার খাবো যেগুলোকে সোডিয়ামকে বেশি থাকে, এরকম খাবারগুলো খাবো না। যেমন প্যাকেটের চিপস, চানাচুর, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সসেজ বা পিকলস, আচার, এইসবগুলোতে খুব সল্ট থাকে। তার বদলে ব্যবহার করতে পারি আমরা হার্বস, গোলমরিচ, এইসব দিয়ে আমরা খাবারের টেস্ট তৈরি করতে পারি। আবার সোডিয়াম যখন বেশি থাকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে আমরা পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলোর কথা বলি। পটাশিয়াম সমৃদ্ধ খাবার বলতে কলা, ডাবের জল, এইসব। কিন্তু কিডনি রোগ হয়ে গেলে আবার এই পটাশিয়াম রিচ খাবারগুলো খাওয়া যায় না। কিন্তু সোডিয়াম কমাতে গেলে যারা উচ্চ পটাশিয়ামযুক্ত, ম্যাগনেসিয়ামযুক্ত খাবার খাই, তারা সোডিয়ামকে নিউট্রালাইজ করে। খাবারে তাহলে জলের পরিমাণ, সোডিয়ামের পরিমাণ, পটাশিয়ামের পরিমাণ, তার সঙ্গে হচ্ছে ফ্রেশ ভেজিটেবলস, খুব টাটকা শাকসবজি যদি আমরা খাই, সেগুলো কিডনির জন্য খুব স্বাস্থ্যকর। লিন মিট বা পোলট্রি মিট বা চিকেন, ফিশ, এগুলো আমাদের জন্য ভালো। মোটামুটি মডারেটলি এগ কনজামশনও রেকমেন্ডেড, কিন্তু রেড মিট খুব বেশি পরিমাণ বা হাই প্রোটিন সাপ্লিমেন্ট, এগুলো কিডনির জন্য সুস্বাস্থ্যকর নয়। কিডনির ওপরে বার্ডেন হয় যদি হাই প্রোটিনের প্রেশার পড়ে। তাহলে রেড মিট, প্রোটিন সাপ্লিমেন্ট, এগুলো অ্যাভয়েড করতে হবে। জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, যেগুলো চিপস বা প্যাকেট খাবার, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। এক্সারসাইজ করতে হবে। আর এই সব যত মানে বিভারেজগুলো, কোল্ড ড্রিঙ্কস, এসবগুলোকে অ্যাভয়েড করতে হবে যেগুলো আমাদের ওজন বাড়ায়। তাহলে প্রধানত সোডিয়ামের নিয়ন্ত্রণ, ভেজিটেবলস, রেড মিট কমানো, পটাশিয়াম রিচ খাওয়া, হেলদি হ্যাবিটস মানে এক্সারসাইজ করা, ভালো করে ঘুমোনো, তার সঙ্গে ভালো বই পড়া, ভালো গান শোনা, কোয়ালিটি ইমপ্রুভ করা, এইগুলোর ওপরেই কিন্তু কিডনির স্বাস্থ্য খুব সুন্দরভাবে রক্ষা পাবে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।